নির্বাচনকে উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত জরুরি। তরুণ সামরিক কর্মকর্তাদের সনদ প্রদান অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে মূল ভরসা ইন্টারপোল। 2 দফা চিঠি দিয়েছে সরকার, এখনো সাড়া দেয়নি দিল্লি, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে বঞ্চিতদের বিক্ষোভ। 23 আসনে প্রার্থী পরিবর্তন ইস্যুতে গুলশানে দফায় দফায় বৈঠক। জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকায় বড় চমক। 80% আসনে নতুন প্রার্থী সহ তরুণদের প্রাধান্য। গেম চেঞ্জার হতে পারে বলছেন বিশ্লেষকরা। জোটবদ্ধ নির্বাচনে প্রতীক নিয়ে দুশ্চিন্তায় বিএনপি। আরপিওর সংশোধনী বাতিল চেয়ে সরকারের কাছে বেশ কয়েকটি রাজনৈতিক দলের চিঠি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 3 মাস। এর মধ্যে দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচন ঘিরে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সরকার। আর আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কোর্স 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনা করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে তিনি আরো বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। এই কারণে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 311 জন তরুণ সামরিক অফিসার অংশ নেন। কোর্স সম্পন্নকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে মূল ভরসা ইন্টারপোল। পুলিশের এই আন্তর্জাতিক সংস্থাকে ইতোমধ্যে 2 দফা চিঠি দিয়েছে সরকার, কিন্তু এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেটির কপি হাতে পাওয়ার পর নতুন করে চিঠি যাবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলে, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানিয়েছে, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি থাকলেও সেই অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাওয়ার সম্ভাবনা কম। এ কারণেই ইন্টারপোলের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও শেখ হাসিনাকে ফেরাতে পৃথক উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে 2013 সালে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি সই হয়। সেই চুক্তি অনুযায়ী 2 দেশ ইতিমধ্যে বেশ কিছু বন্দী বিনিময় করেছে। বন্দী বিনিময় সহজ করতে 2016 সালে প্রত্যর্পণ চুক্তি সংশোধন করা হয়। বলা হয়, কারোর নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে বেশ আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। সেই অনুযায়ী তাকে ফেরত চেয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছিল বাংলাদেশ সরকার, কিন্তু এতে কর্ণপাত করেনি ভারত। শেখ হাসিনাকে ফেরত পেতে আবারও একই উদ্যোগ নেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মঙ্গলবার বিকেলে আইজিপি ডক্টর বাহারুল আলম যুগান্তরকে বলেন, ইতোমধ্যে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে। আগের চিঠির তথ্যের সঙ্গে যুক্ত করা হবে যে উনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন রায়ের একটি কপির জন্য অপেক্ষা করছেন তারা। রায়ের কপি হাতে পেলেই ফের ইন্টারপোলকে চিঠি লেখা হবে বলে জানান তিনি। বন্দী প্রত্যর্পণ চুক্তি নাকি অপরাধী হিসাবে শেখ হাসিনাকে ফেরত আনা হবে, এমন প্রশ্ন জবাবে পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন, দুভাবেই চেষ্টা চলছে, তাকে ফেরত আনাটাই বড় বিষয়। ঠিক কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে সেটা এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। যেহেতু তিনি বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত আসামি, তাই আসামি হিসেবেই ফেরত আনার সম্ভাবনা বেশি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।
দীর্ঘ যাচাই বাছাই শেষে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। ধানের শীষ পাওয়ার পর প্রার্থীরা মাঠ ঘাট চষে বেড়ালেও কোনো কোনো আসনে বিক্ষোভ করছেন মনোনয়ন বঞ্চিতরা। সম্ভাব্য একক প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড গভীরভাবে পর্যালোচনা করছে বিএনপি। বিশেষ করে মনোনয়ন বঞ্চিত ও ত্যাগী নেতাদের সঙ্গে প্রার্থীরা কেমন আচরণ করছেন সে বিষয়টিকেও সর্বাধিক গুরুত্ব দিচ্ছে দলটি। আবার যারা ঐক্য তৈরির উদ্যোগ নিচ্ছেন তাদের প্রচেষ্টায় বাধা দিলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে ঘোষিত আসনের মধ্যে অন্তত ২৩টি আসনে দেখা দিয়েছে তীব্র বিরোধ। এসব আসনে মনোনয়ন বঞ্চিত নেতারা শক্ত অবস্থানে রয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট বিএনপির দায়িত্বশীল নেতাদের তদন্তে উঠে এসেছে। তাদের মতে পূর্ণ মূল্যায়ন করা না হলে কয়েকজন বঞ্চিত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামার আশঙ্কা রয়েছে। এছাড়া রুমিন ফারহানা নির্বাচনী আসন, ব্রাহ্মণবাড়িয়া ২ সহ বেশ কয়েকটি হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন এখনও চূড়ান্ত না করা নিয়ে নেতাদের মধ্যে ক্ষোভ রয়েছে। বিএনপির একটি সূত্র জানায়, দলের ঘোষিত প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বেশ কয়েকটি আসনে তৈরি হওয়া বিবাদ গত কয়েকদিন আরও প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি সামাল দেওয়ার অংশ হিসেবে যারা মনোনয়ন পেয়েছেন মাঠ পর্যায়ে তাদের অবস্থান নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে বিষয়ে কেউ কোনো মন্তব্য করছেন না। তবে যাচাই বাছাইয়ের পর ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকাতে কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। সত্যি যদি তালিকায় থাকা ২৩ আসনে মনোনয়ন পরিবর্তন হয় তাহলে সেটা কবে নাগাদ ঘোষণা আসতে পারে এমন প্রশ্নে দলের একটি সূত্র জানায় ২২ নভেম্বর মনোনয়ন পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যুগান্তরকে বলেন, কয়েকটি আসনে ক্ষোভ হতেই পারে, এসব আমরা ভালোভাবে হ্যান্ডেল করছি, পর্যবেক্ষণ করছি। ফাঁকা আসন সব মিত্রদের জন্য রাখা হবে না, এর মধ্যে দলীয় আসনও রয়েছে। সেসব আসনে কয়েকদিনের মধ্যে দলীয় সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করা হবে। এদিকে মনোনয়ন বঞ্চিতদের দাবিকে গুরুত্ব দিয়ে দেখছেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। এ নিয়ে কয়েকদিন ধরে গুলশান কার্যালয়ে বিএনপির নীতি নির্ধারকরা বৈঠক করছেন। দলটির একাধিক নীতি নির্ধারক জানান, একটি আসনে একাধিক প্রার্থী ছিলেন, তার মধ্যে একজনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া সম্ভব হয়েছে, বাকিরা বঞ্চিত হয়েছেন। এই বঞ্চিতদের তালিকায় অনেক যোগ্যরাও রয়েছেন। যারা মনোনয়ন পেয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে অন্যদের মান ভাঙিয়ে ঐক্য গড়ে তোলা। সেটা করতে ব্যর্থ হলে ধানের শীষের বিজয়ের স্বার্থে প্রার্থী পরিবর্তনের মতো সিদ্ধান্ত নেবে দল। তবে এই পরিবর্তন স্থানীয় নেতাদের মতামত নিয়েই করা হবে। তীব্র বিরোধ দেখা দেওয়া ২৩টি আসনের মধ্যে রয়েছে সাতক্ষীরা ২, ময়মনসিংহ ৩, ব্রাহ্মণবাড়িয়া ৪, ব্রাহ্মণবাড়িয়া ৫, সিলেট ৪, সাতক্ষীরা ৩, চাঁপাইনবাবগঞ্জ ২, ময়মনসিংহ ৬, হবিগঞ্জ ৪, রংপুর ৩, কক্সবাজার ৪, নাটোর ১, নারায়ণগঞ্জ ২, মেহেরপুর ২, চট্টগ্রাম ৪, চট্টগ্রাম ২, নরসিংদী ৪, মুন্সিগঞ্জ ২। এসব আসনের বাইরে চট্টগ্রাম ১৬, নোয়াখালী ৫, ঠাকুরগাঁও ৩, মাগুরা ২, রাজশাহী ৪ ও ৫ আসনসহ বেশ কয়েকটিতে মনোনয়ন নিয়ে অসন্তোষ রয়েছে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ। আর মাত্র ৩ মাস পর অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন। চলছে প্রার্থী যাচাই বাছাই, চালানো হচ্ছে প্রচারণা। সম্প্রতি বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর বাংলাদেশে জামায়াতে ইসলামী প্রায় বছরখানেক আগেই প্রাথমিকভাবে সব আসনের প্রার্থী ঘোষণা করে। এতে ৮০% আসনে নতুন প্রার্থীসহ তরুণদের প্রাধান্য দেয় জামায়াত, যা চমকপ্রদ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। দলীয় সূত্র বলছে, তবে এইসব প্রার্থী চূড়ান্ত নয় বলে দলটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল। সেই অনুযায়ী এবার আরও চমক নিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে জামায়াত। এতে বিভিন্ন ধর্মের প্রতিনিধি, সাংবাদিক, আলেম, পেশাজীবী, নারী ও ছাত্র নেতৃত্ব থেকে তরুণদের স্থান দেওয়া হতে পারে বলে জানা গেছে। নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার আগে তথা ডিসেম্বরের প্রথম দিকে এ প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে দলীয় নেতাদের বাইরেও বিশিষ্ট ব্যক্তি ও পেশাজীবীদের রাখার আভাস দিয়েছিলেন শীর্ষ নেতারা। গত ৪ নভেম্বর ওমরাহ পালন শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছিলেন, ১ বছর আগে প্রার্থী তালিকা বিভিন্নভাবে আঞ্চলিক পর্যায়ে জানিয়ে দেওয়া হয়েছিল। চূড়ান্ত তালিকা সময়মতো কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করবেন। এদিকে বুধবার আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়, দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, ডিসেম্বরের প্রথম দিকে বা তফসিলের আগে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এতে আগে ঘোষিত তালিকায় পরিবর্তন আসতে পারে।
চূড়ান্ত তালিকায় হিন্দুসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধি থাকতে পারেন, একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে থেকেও প্রার্থী হতে পারেন। বিভিন্ন পেশাজীবী এমনকি কয়েকজন নারীকেও প্রার্থী করার চেষ্টা চলছে। এছাড়া ছাত্র নেতৃত্ব, বিশেষ করে 4 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচিতদের মধ্যে থেকে কেউ কেউ প্রার্থী হতে পারেন বলেও আভাস পাওয়া গেছে। জামায়াতের প্রার্থী বাছাইয়ে কতখানি চমক অপেক্ষা করছে তা চূড়ান্ত তালিকা প্রকাশের পর জানা যাবে। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ। জুলাই ছাত্র জনতার আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজার মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে সামারু মির্জা। সোমবার বিকাল নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট দেন তিনি। পোস্টে সামারু মির্জা লিখেছেন, রায় দিলেও আব্বুকে ফোন করলাম, কাঁদলাম। সেই 2013 থেকে অপেক্ষা। আমাদের জীবনের যে ভয়াবহ ক্ষতি করেছিল হাসিনা, কতবার ভেবেছি কবে সুযোগ আসবে। আমি মামলা করব আমাদের মানসিক, শারীরিক এবং আর্থিক ক্ষতি করার জন্য। সামারু মির্জা আরও লিখেছেন, এই 12 বছরে কত লাখ লাখ পরিবার শেষ করেছে হাসিনা, কত মানুষ খুন করেছে, গুম করেছে। মজলুমের দোয়া আজ কবুল হলো, আল্লাহ সর্বশক্তিমান। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেন। মামলার 2 নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়, তবে 1 নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।